সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সিসি সেন্ট্রাল স্টুডেন্ট কলেজ টাঙ্গাইলের পক্ষ থেকে আজকের অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়টি থেকে এর পঞ্চম অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাক্কলন এই অধ্যায়টি থেকে। তো এখানে মূল বিষয় হচ্ছে মূলধন বাজেটিং প্রক্রিয়া, যেটি আসলে মূলধন বাজেটিং এর ক্ষেত্রে মনে রাখা দরকার যে বিনিয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো লাভজনক। তো এই মূলধন বাজেটিং এর বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। গড় মুনাফার হার পদ্ধতিতে কিভাবে মূলধন বাজেটিং করতে হবে, কিভাবে এই মূলধন বাজেটিং সিদ্ধান্ত নিতে হয় সে বিষয়ে আজকে আলোচনা তোমাদের একটি অঙ্ক করার মাধ্যমে বুঝিয়ে দেব। অঙ্কটি তোমাদের গড় মুনাফার হার পদ্ধতিটি এটি তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের একটি উদাহরণ থেকে আমি করছি অঙ্কটি। তো পৃষ্ঠা নাম হচ্ছে 66 নং পৃষ্ঠা থেকে উদাহরণের অঙ্কটি আমি করছি। তো গত ক্লাসে এই অঙ্কটিরই আমি প্রকল্প ক করেছি, আজকে প্রকল্প খ করব। গড় মুনাফার হার পদ্ধতিতে প্রকল্প ক এবং খ করা হচ্ছে, অর্থাৎ এই যে দুটি প্রকল্প, দুটি গড় মুনাফার হার পদ্ধতিতে করা হবে। গড় মুনাফার হার পদ্ধতির ক্ষেত্রে দুই প্রকল্পের মধ্যে যেটির গড় মুনাফার হার বেশি থাকবে, অর্থাৎ স্বাভাবিকভাবে মুনাফা বা লাভ বেশি হলে মানুষ কি করে, সেই প্রকল্পটি গ্রহণ করে। তো এই ক্ষেত্রেও তাই এই গড় মুনাফার হার পদ্ধতিতে যে প্রকল্পটির মুনাফার হার বেশি হবে, গড় মুনাফার হার, সেই প্রকল্পটি গ্রহণ করা হবে। তো গত ক্লাসে প্রকল্প ক আমরা করেছিলাম। প্রকল্প ক তে গড় মুনাফার হার ছিল 26.70%। কত ছিল? 26.70%। এটি ছিল প্রকল্প ক এ, আমরা গত ক্লাসে আমি এটি করেছি। তো আজকে প্রকল্প খটা শুরু করছি। দেখো, তো প্রকল্প খ শুরু করার আগে প্রকল্প খ এর 3 বছর মেয়াদী এটি আয়ুষ্কাল, এ সম্পর্কে আমি একটু বলে নিই কি কি আছে এখানে। প্রকল্প ক এর ন্যায় প্রকল্প খ এর মেয়াদের আয়ুষ্কাল, এর আয়ুষ্কাল হচ্ছে 3 বছর। প্রকল্প খ এর আয়ুষ্কাল 3 বছর। প্রাথমিক বিনিয়োগ 1 কোটি টাকা। আগামী 3 বছরের প্রকল্পটি থেকে যথাক্রমে 151 লক্ষ টাকা, 151 লক্ষ মানে কি 1 কোটি 51 লক্ষ, 110 লক্ষ, 1 কোটি 10 লক্ষ টাকা এবং 49 লক্ষ টাকা বিক্রয় পূর্বানুমান করা হয়। অর্থাৎ এই প্রকল্প খডি থেকে এইগুলা বিক্রয় করা যাবে, এই পূর্বানুমান মানে অনুমান করা হয়েছে আর কি আগামী 3 বছরে কোন কোন বছরে কত বিক্রয় থেকে আমাদের মুনাফা আসবে সেটি অনুমান করা হয়েছে প্রকল্প খডে। এবং চলতি খরচ বিক্রয়ের 30% হারে প্রাক্কলন করা হয়। চলতি খরচটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে বিক্রয় থেকে চলতি খরচ বাদ দিয়ে বের করতে হয়, অর্থাৎ বিক্রয়ের 30% হতে চলতি খরচ, যে সালের যে পরিমাণ বিক্রয় হয়েছিল তার 30% হচ্ছে কি চলতি খরচ। আচ্ছা, এরপরে আসি স্থায়ী খরচ। স্থায়ী খরচ বাবদ প্রতি বছর 20 লক্ষ টাকা এবং অবচয় বাবদ প্রতি বছর 33.33 লক্ষ টাকা নির্ধারণ করা হয়। 33.33 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকল্প স্থায়ী খরচ কিন্তু সব সময় প্রত্যেক বছরই একই রকমই থাকবে, এটি কোনো পরিবর্তন নেই এবং অবচয়ের ক্ষেত্রেও একই বছরই থাকবে, একই পরিমাণই থাকবে। প্রকল্প ক এর ন্যায় প্রকল্প খ এর কর হার 30% ধরা হয়েছে। এখানে কর হার 30%। তো উল্লেখিত তথ্যের ভিত্তিতে আমরা প্রকল্প খ এর গড় মুনাফার হার আমরা নির্ণয় করব। তাহলে আমরা শুরু করছি আজকে। প্রথমে প্রকল্প খ আমরা বিবরণের একটি ঘর করেছি এবং যেহেতু 3 বছরের জন্য অঙ্কটি করা হচ্ছে, 3 বছরের মানে মুনাফা বের করার জন্য করা হচ্ছে গড় মুনাফা, এর জন্য 3টি ঘর নেওয়া হয়েছে। এখানে বছর 1, বছর 2, বছর 3 লক্ষ টাকা, এই হিসাবগুলো হবে লক্ষ টাকা। যেমন এখানে লক্ষ টাকা 151 লক্ষ, অর্থাৎ 1 কোটি 51 লক্ষ এরকম এখানে ঘরগুলো নেওয়া হয়েছে। তো প্রথমে আসি বিক্রয়। বিক্রয় প্রথম বছর ছিল 151 লক্ষ, অর্থাৎ 1 কোটি 51 লাখ। দ্বিতীয় বছর 1 কোটি 10 লাখ এবং তৃতীয় বছর ছিল 49 লাখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বছরে গিয়ে কি বিক্রয়ের পরিমাণটা কমে গেছে। প্রথম বছরে বেশি ছিল, দ্বিতীয় বছরে আরো কম, তৃতীয় বছরে অর্ধেক কমে গেছে। এরপর আসি চলতি খরচ।
30%, অর্থাৎ এই বিক্রয়ের 30% হচ্ছে চলতি খরচ। প্রতিষ্ঠানের নিয়মিত যে ব্যয়গুলো, প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে ব্যয় হয় সেটি হচ্ছে কি চলতি খরচ। এই চলতি খরচের 30%, 1,51,00,000-এর 30% হচ্ছে 45.30 লক্ষ টাকা। 1,51,00,000-এর 30%, অর্থাৎ এই টাকাটার উপরে 30% ধরে এই টাকাটা পাওয়া গেছে 45.30 লক্ষ টাকা। আবার 1,10,00,000-এর 30% কত হয় 33 লক্ষ টাকা। 49,00,000-এর 30% কত হয় 14.70 লক্ষ টাকা। এখানে ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে, তার মানে হচ্ছে এই চলতি খরচটা বিক্রয় থেকে বাদ দিতে হবে। অর্থাৎ আমরা এই টাকা থেকে এই টাকাটা বাদ দেব, 1,51,00,000 থেকে এই টাকাটা বাদ দেব, মানে প্রত্যেক বছরই বিক্রয় থেকে চলতি খরচটা বাদ যাবে। এরপরে স্থায়ী খরচ, এই স্থায়ী খরচটিও বিক্রয় থেকে বাদ যাবে। স্থায়ী খরচ ছিল কত 20 লক্ষ টাকা। প্রতি বছরই স্থায়ী খরচ সমান থাকে, 20 লক্ষ টাকা করে প্রতি বছর স্থায়ী খরচ দেখানো হয়েছে, যেটা বিক্রয় থেকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে আসি অবচয়। অবচয়টাও বিক্রয় থেকে অবশ্যই বাদ যাবে, 33.33 লক্ষ। প্রতি বছরই একই রকম সমান অবচয় ছিল 33.33 লক্ষ। এই টাকাটিও বিক্রয় থেকে বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে আমরা এখানে বিক্রয় থেকে তিনটি আইটেম আমাদের বিয়োগ করতে হবে, চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবচয়। এই তিনটি বাদ দিয়ে যা থাকবে সেটি হচ্ছে করযোগ্য মুনাফা বা ক্ষতি। এখন আমরা এই বিক্রয় থেকে তিনটি আইটেম বাদ দিয়ে আমরা দেখব যে এই কোন বছর লাভ হয়েছে বা কোন বছর মুনাফা হয়েছে বা ক্ষতি হয়েছে, অথবা কোন বছর ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা বের করব। এখানে দেখা যাচ্ছে যে প্রথম বছরে এই তিনটি খরচ, চলতি খরচ, স্থায়ী খরচ, অবচয় বাদ দিলে আমাদের মুনাফা থাকছে। ব্র্যাকেটের মানে হচ্ছে সবসময় মনে রাখবে, এখানে অ্যামাউন্টের পাশে দুই পাশে যদি ব্র্যাকেট দেওয়া থাকে তার মানে এটি কি বিয়োগ করা হয়েছে বা মাইনাস ফিগার। এখন এইখানে এই 1,51,00,000 টাকা থেকে যদি এই তিনটি আইটেমের খরচ বাদ দেওয়া হয় তাহলে 52,37,00,000 টাকা থাকে। 52.37 লক্ষ টাকা অবশিষ্ট থাকে। অর্থাৎ তাহলে এখানে কি মুনাফা হয়েছে বা কি হয়েছে লাভ হয়েছে এখানে। দ্বিতীয় বছরেও 23.67 লক্ষ টাকা, তাহলে এখানেও লাভ হয়েছে। কিন্তু তৃতীয় বছরে গিয়ে দেখা যাচ্ছে যে বিক্রয়ের তুলনায় খরচ বেশি, অর্থাৎ এখানে ক্ষতি হয়েছে। যেহেতু মাইনাস ফিগার দেওয়া, এখানে ক্ষতি হয়েছে 19.03 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। তো এখন তাহলে এই 3 বছরের গড় মুনাফার হার কত হয় সেটি আমাদের বের করতে হবে। গড় মুনাফা বের করার ক্ষেত্রে 3 বছরের আমরা কি করব, 3 বছরের মুনাফা যোগ দেব। দেখো 36.66 প্রথম বছর ছিল মুনাফা, সরি আরেকটু তোমাদের তোমরা খেয়াল করো, এখান থেকে আবার এই করযোগ্য মুনাফা বা ক্ষতি থেকে কি করতে হবে, আবার কর বাদ দিতে হবে। কর 30% কর, এখানে এই মুনাফার উপরে 30% ধরতে হবে। করটা কিসের উপর ধরতে হবে, মুনাফার উপর 30% কর ধরতে হবে। মুনাফার উপর 30% কর ধরা হলে এখানে কত হয় 15.71 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে এখানে মুনাফা, নিট মুনাফা কত হচ্ছে, এই মুনাফা থেকে কর বাদ দিলে পাওয়া যায় কি নিট মুনাফা। তাহলে নিট মুনাফার পরিমাণ এখানে কত 36.66, দ্বিতীয় বছরে 16.57 এবং তৃতীয় বছরে এখানে মাইনাস আকারে 13.32 লক্ষ। এখন কাজ হচ্ছে গড় মুনাফা বের করার ক্ষেত্রে 3 বছরের নিট মুনাফা দিয়ে 3 বছরের মোট নিট মুনাফাকে কি করতে হবে, বছর দ্বারা ভাগ করতে হবে। কয় বছর আছে 3 বছর, তাহলে 3 বছরের নিট মুনাফা কত হয়, আমরা প্রথম বছরের নিট মুনাফা লিখেছি 36.66, দ্বিতীয় বছরের নিট মুনাফা লিখেছি এবং তৃতীয় বছরে কি ছিল মাইনাস ছিল, এজন্য মাইনাস দিয়েছি চিহ্ন। এখানে এই দুইটা যোগ করে কি করতে হবে, এটা মাইনাস করতে হবে। তাহলে আমরা কি মোট নিট মুনাফা যেটা নিট মুনাফা আমরা সেটা 3 বছরে কত হলো পেয়ে যাব। এবং এই নিট মুনাফাকে কত দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। এই টাকাগুলো লক্ষ টাকায় 3 দ্বারা ভাগ করতে হবে। তাহলে টোটাল নিট মুনাফাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি 3 বছরে, তাহলে এখানে পাওয়া যাচ্ছে কত 13.30 লক্ষ টাকা। এটা আমরা গড় মুনাফা পেলাম। গড় মুনাফা বের করার ক্ষেত্রে কি করতে হবে, মোট 3 বছরের নিট মুনাফাকে এই বছর দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, গড় মুনাফা পাওয়া যায় 13.30 লাখ টাকা। এটা হচ্ছে গড় মুনাফা। এরপর আসি গড় বিনিয়োগ বের করার জন্য। আমরা গড় মুনাফা এবং গড় বিনিয়োগ কেন বের করব, কারণ গড় মুনাফার হার নির্ণয়ের ক্ষেত্রে
এই গড় মুনাফা এবং গড় বিনিয়োগ প্রয়োজন হয়। এর জন্য আমরা গড় মুনাফা বের করেছি, এখন গড় বিনিয়োগটা বের করব। গড় বিনিয়োগ দেখো কিভাবে বের করতে হয়। গড় বিনিয়োগ প্রথম আমাদের প্রাথমিক বিনিয়োগ কত ছিল 1 কোটি টাকা, যেটাকে আমরা 100 দিয়ে বুঝিয়েছি, 100 লক্ষ দিয়ে দ্বারা আমরা বুঝিয়েছি, অর্থাৎ 100 লক্ষ কি 1 কোটি। এজন্য 100 যোগ 0 আমরা 2 দিয়ে বিনিয়োগকে ভাগ করব। এটি হচ্ছে এর সূত্র। গড় বিনিয়োগ বের করার সূত্রটি হচ্ছে কত, যা বিনিয়োগ থাকবে সেটা প্লাস 0 ডিভাইডেড বাই কত 2। এখন এখানে এই আরেকটি বিষয় লক্ষণীয় যে অবচয় পদ্ধতির কারণে ম্যাচ প্রকল্পের মূল্য কত ধরা হয়েছে 0 ধরা হয়েছে এখানে। যাও তো এখানে 100/2 তাহলে আমাদের গড় বিনিয়োগ কত দাঁড়াচ্ছে 50 লক্ষ টাকা। এখন আমরা কিন্তু সহজেই গড় মুনাফার হার বের করতে পারি। এখন গড় মুনাফার হার নির্ণয়ের যে সূত্রটি সেটা হচ্ছে গড় মুনাফা, গড় নেট মুনাফা ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই কি হবে গড় বিনিয়োগ, গড় নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100। তাহলে গড় নেট মুনাফা কত ছিল, গড় নেট মুনাফা ছিল আমাদের 13.30 লক্ষ টাকা। এখানে লিখছি 13.30 লক্ষ টাকা এবং নিচে কি লিখব আমরা গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ ছিল কত আমাদের 50 লক্ষ টাকা কিন্তু 100। আর বের করার জন্য আমরা এই 100 দিয়েছি এখানে। তাহলে এইটা দ্বারা এটাকে ভাগ দিলে কত হয় 26.60 লক্ষ গুণ 100 অর্থাৎ পার্সেন্ট প্রকাশ করা হয়েছে এটা। তো 26.60 লক্ষ টাকা হচ্ছে এই 3 বছরের গড় মুনাফার হার 26.60 লক্ষ। আমি বলেছি প্রকল্প ক তে কত ছিল 26.70 লক্ষ টাকা। এখানে একটি বিষয় লক্ষণীয় যেটি হচ্ছে দুটি প্রকল্পের গড় মুনাফার হার সমান নয়। এখন প্রকল্প ক গড় মুনাফার হার ছিল 26.70 লক্ষ টাকা এবং প্রকল্প খ এর গড় মুনাফার হার আমরা বের করেছি 26.60 লক্ষ, 26.60%। দুটি প্রকল্পের মধ্যে বেশি ছিল কোনটি, গড় মুনাফার হার বেশি ছিল প্রকল্প ক, কারণ প্রকল্প ক ছিল 26.70 এবং প্রকল্প খ হচ্ছে 26.60। আমি বলেছি যে দুটি প্রকল্পের মধ্যে যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি হবে সেটাই গ্রহণযোগ্য। তাহলে এই ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে কোনটা, প্রকল্প ক, কারণ এখানে 26.70% আমাদের গড় মুনাফার হার ছিল বেশি ছিল, ঠিক আছে। এর জন্য প্রকল্প কই হচ্ছে গ্রহণযোগ্য। এই ছিল গড় মুনাফার হার বের করার পদ্ধতি বা নিয়ম। আগামী ক্লাসে আমি আবার পেব্যাক সময় পদ্ধতি কিভাবে বের করতে হয় সেটি তোমাদের বুঝিয়ে দেব নতুন একটি অঙ্কের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং এই অঙ্কটি অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।